হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, আমরা আজকে আবার একবার বেরোলাম, হচ্ছে গিয়ে আজকে এখন যাব গড়বেতায়, আমার বাড়ি, রনের মামার বাড়ি। তার জন্য ট্রেনে করে যাব, তো স্টেশনে এসেছি। বেশ এখন অনেকটা সকাল, জানেন তো, অনেক দিন হয়ে গেল এত সকালে উঠে ট্রেন ধরিনি। আগে এত সকালে ট্রেন ধরেই যাতায়াত করতাম। বাড়ি থেকে যখন কলকাতায় আসতাম কলেজে পড়ার টাইমে, তখন সকালের ট্রেনগুলো ধরতাম। আর সকালে ঘুম থেকে উঠে ট্রেন ধরতে হবে বলে খুব বিরক্ত লাগতো। মাঝে মাঝে তাও সেই ট্রেনগুলো একটু দুপুর বা বিকেলের দিকে করে ধরে আসতাম। তবে আজকে একটু তাড়াহুড়ো আছে, সেই জন্য একদম সকাল বেরিয়েছি, যাতে করে বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যাই। দীপের তো হাতে একদমই সময় নেই, ওর তোমার তো কতদিনের ছুটি, তার মধ্যে প্রচুর কাজ, মানে একেবারে রাশি কাজ, সব কাজ করতে হবে বলে ওই বাড়িতে একেবারে গোনাগুনতি 2 থেকে 3 দিন মতো টাইম। আর তার জন্যই সব কিছু একটু তাড়াতাড়ি করে করতে হবে। আর কোথাও গিয়ে একদম বেশি দিন থাকাও যাবে না। ওই দেখুন রাজধানীটা পেরিয়ে যাচ্ছে খালি, হাওড়াতে গিয়ে বোধহয় প্যাসেঞ্জার উঠবে। এই পৌঁছলাম সাঁতরাগাছি স্টেশনে, নিয়ে এখান থেকে মেন ট্রেনে করে আর যাব। অনেকগুলো দিন পর আবার ট্রেনে করে যাব আর কি, কারণ মাঝখানে কিছুদিন ট্রেনে যাতায়াত তো এমনিই বন্ধ ছিল কোভিডের সময়, তারপরে তো গাড়িতে করে যাতায়াত হতো, এখন আবার কদিন পর। অনেকদিন পরে তুমি ট্রেনে যাচ্ছ বাবা, মানে আমাদের বাড়ি যাচ্ছে। এর আগে লাস্ট লং ট্রিপ কবে করেছো ট্রেনে? ওই তো দার্জিলিং গেলাম, আগের বছর এপ্রিল মাসে। সাঁতরাগাছি স্টেশনটায় সেই কবে থেকে কাজ হচ্ছে, স্টেশনটা কি বড় করে ফেলেছে। অনেক দিন ধরে হচ্ছে, কোভিডের সময় থেকে। এখন বেশ অনেকটা হয়েও গেছে আর চেঞ্জ হয়ে গেছে। ওই দেখুন ওখানে পায়রাগুলো কি সুন্দর, একটা জলের জায়গা, মানে পাইপ বুঝি, সেটা একটু সেখান থেকে জল বেরোচ্ছে। সেখানে একটা পায়রা ছিল প্রথমে, জানেন তো, দেখলাম ও আবার উড়ে গিয়ে ডেকে আনলো বোধহয় সব কজনকে, নিয়ে আরও পায়রা এসে বসে ওই জল বেরোচ্ছে যেখানটা দিয়ে, ওখানটা থেকে জল খাচ্ছে। যাক বাবা, এদিকে ট্রেনটা চলেও এসেছে। কি গরম বাপরে, যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই মনে হচ্ছে এক গা ঘেমে জল হয়ে যাচ্ছি। যাক বাবা, ট্রেন তো চলে এসেছে, এবার উঠে বসি, দেখি আবার কোন মুখে ট্রেনের সিট পড়লো। এটাও আবার একটা বেশ, ট্রেনে উঠলে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে যেই মুখে ট্রেনটা যাচ্ছে সেই মুখের সিটটা পড়বে নাকি উল্টো দিকে। গরমকালে যদিও এই চিন্তাটা বেশি করতে হয়, কারণ উল্টো দিকে পড়লে আবার হাওয়াটা বেশ পাওয়া যায় না। গরম চপ, কাশ্মীর চপ, গরম চপ, নিরামিষ চপ, দেবো চপ, মোচার চপ আছে, আলুর চপ আছে, চপটা খাবে, গরম চপ, গরম চপ। পাপা গরম চপ খাবি নাকি? পাপা গরম চপ। কোথায় যাচ্ছ বাবা, তুমি কোথায় যাচ্ছ? রূপনারায়ণ নদীটা দেখুন জলে একেবারে টলটল করছে। এমনিতে আমাদের বাড়ির ওইদিকে লোকাল ট্রেনও যায়, কিন্তু একদম যেগুলো হাওড়ার লোকাল, হাওড়া টু মেদিনীপুর, সেই লোকালগুলো আবার যায় না, ওই মেদিনীপুর অবধি গিয়ে আর বন্ধ হয়ে যায়। তারপরে আবার ওই দিককার লোকাল ট্রেন ধরতে হয়। ওই জন্য সাধারণত এই সুপারফাস্ট বা এক্সপ্রেস ট্রেনগুলোতে করে যাই। আর দেখুন রূপনারায়ণ নদীর পরে এই দিকের গ্রামগুলো, সেই সময়টা তো ওই বন্যা হচ্ছিল, জল ছেড়ে দিয়েছিল, তো ওই সময়তে যাচ্ছিলাম আর দেখছি এক একটা জায়গা পুরো একদম ছাপিয়ে গেছে জলে। গ্রামের সব বাড়িগুলো জলে একেবারে ভেসে যাচ্ছে, যেন হাফডুবো হয়ে গেছে। দেখুন কত জল, আর কত যে পদ্ম শালুক এসব চাষ হয়েছে, চাষই হয়েছে বোধহয়, কারণ নাহলে পুরো দেখুন ভর্তি
ভর্তিই হয়ে আছে, তবে ফুল দেখতে পাচ্ছি না খুব একটা বেশি। এই দিকটাতে মোটামুটি তাও একটু আধটু জল এসেছে, কিন্তু যেই দিকে আমরা যাব বলে ভেবেছি কালকে, ওই দিকটাতে শুনছি একদম যেন গ্রামগুলো ভেসে যাচ্ছে। এদিকে তাও মোটামুটি ঠিক আছে, কিন্তু কিছুটা আসার পরে এই জায়গাটা দেখুন আবার কীরকম স্টেশনের তলা দিয়ে জল যাচ্ছে। আর ওই যে ওইখানে যেসব ঘর বাড়িগুলো রয়েছে, কিছু লোক তো আবার দেখলাম ওইখানটায় নিজেদের বাঁচাবার চেষ্টা করছেন। কি অবস্থা হয় না প্রাকৃতিক দুর্যোগ হলে, প্রকৃতির কোনো রূপটাই যেন বেশি হয়ে যাওয়া একদম ভালো নয়। না বর্ষা, না গরম, না শীত। গরমে মানুষের কত কষ্ট হয়, সেই জন্য সবাই বৃষ্টি বৃষ্টি বর্ষা বর্ষা করে। আর বর্ষা হতেই দেখুন কী অবস্থা হয়েছে, কত মানুষের চাষের জমিও নিশ্চয়ই এতে নষ্ট হয়ে গেছে। এইগুলো তো অন্য টাইমে যাই দেখি, এত জল তো থাকে না। এখন তো পুরো মনে হচ্ছে এগুলো বুঝি সত্যিকারের পুকুর, কিন্তু এগুলো সেরকম নয়। কোথাও কোথাও জল থাকে, কিন্তু কোথাও কোথাও কিন্তু একদমই শুকনো। কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রচুর জল জমে গেছে। দিনের বেলা বা সকালবেলা গেলে এইটা একটা প্লাস পয়েন্ট, অনেক কিছু দেখতে দেখতে ভাবতে ভাবতে যাওয়া যায়। গ্রামগুলো তো না হলে রাতের অন্ধকারে দেখাই যায় না, আর প্রকৃতির এই রকম রূপটাও দেখা যায় না। তবে এবারে যে সকালের দিকে যাচ্ছি, প্রথমত ট্রেনে অনেক কিছু উঠছে, ঝালমুড়ি, বাদাম, চপ, সিঙ্গারা, আর তার মধ্যে রনকে কত কিছু বলতে বলতে দেখাতে দেখাতে নিয়ে যেতে পারছি। বাদাম ভাজা ভালো, ছোটবেলা মনে পড়ে যাচ্ছে। একদম ভোর এসেছি, আর সেই জন্য বাড়ি থেকে সেরমভাবে কিছু খেয়ে আসতেও ইচ্ছে করে না। ভোরের দিকে বেরোলে দেখেছি এই জিনিসটা খুব হয়, ওই কিছু জিনিস যেন একদম দাঁতে কাটতে ইচ্ছে করে না। তারপর ট্রেনে খিদে পেলে অল্প স্বল্প কিছু খেয়ে নেওয়া যায়। ছোটবেলা ট্রেনে উঠলে মামার বাড়ি যেতাম, মোটামুটি 45 মিনিটের ট্রেন, বাগনানে বাদাম ভাজা পরপর চলতে থাকে। বাদাম ভাজা, চানা, কখনো ডাব, দিলকুশ, তারপর মাঝে মাঝে আবার ঝালমুড়ি, আর এই তারপর মটর, বাদাম, একের পর এক চলতে 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 তবে পৌঁছানো। সেটাই মনে পড়ে এতদিন পরে, অনেকদিন পরে আবার এসব খাচ্ছি। হ্যাঁ, আমার বাড়িটা তোমায় মাঝে মাঝেই যেতে হবে তাহলে। ওই তো তোমার খবর মিক্সচার চলে গেল। So this is Kharagpur. খড়গপুর স্টেশনে ঢুকলে কতক্ষণ ধরে যে ট্রেনটা প্ল্যাটফর্ম দিয়ে লম্বা যায়, রনকে তাই বোঝাচ্ছি একটু যে খড়গপুর স্টেশনটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার মধ্যে 4th লংগেস্ট স্টেশন বাই প্ল্যাটফর্ম। লম্বা স্টেশন। Longest train, don't you say? না, ট্রেন লংগেস্ট নয়, আর স্টেশন লংগেস্ট। How long was this? This is very old, like Howrah station. This is very old. Not dirty. No, this is less dirty. When this station will end? দেখ না কত লম্বা স্টেশন, এন্ড আর হচ্ছে না। এই দেখ একটা রাজধানী ট্রেন, And it's ট্রেনের বগি। oh, such small. ইটস অনলি ওয়ান বগি। স্টিল দেখ কনস্ট্রাকশন হচ্ছে স্টেশনে। To make it not all. হ্যাঁ, টু রিনোভেট ইট। ওই দেখ কি লেখা আছে দেখ স্টেশনে, খড়গপুর জাংশন। কলকাতার দিক থেকে বাড়ি আসার সময়তে খড়গপুর ঢুকলেই মনে হতো যেন ব্যাস বাড়ির পাড়ায় পৌঁছেই গেছি প্রায়। কারণ খড়গপুর থেকে আর বেশিক্ষণ সময় লাগে না, ওই 1 ঘন্টা মতো। যদি এই সুপারফাস্ট ট্রেনগুলোতে যাওয়া হয় তাহলে প্রায় ওই 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তবে লোকাল ট্রেন বা এমনি ট্রেনগুলো, গ্যালোপিংগুলোতে একটু টাইম লাগে, আরে ওই ধরুন 1.5 ঘন্টা মতো। যাক, অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছি। সেই যখন উঠলাম সাঁতরাগাছি থেকে, তখন একটা ঝালমুড়ি দাদা উঠেছিলেন, আর তারপরে তার থেকে নেওয়া হলো না, আর একটু পরে খাবো বলে তো এতক্ষণ ধরে অপেক্ষা করে করে শেষমেশ দেখুন বাড়িতে নামবো
আর মুড়ি উঠেছে। এতক্ষণ না তো এই বাদাম, চপ, মটর এই সমস্ত কিছু দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিলাম। ভাবছিলাম বাবা আজ হয়তো ঝালমুড়িটা উঠবেই না, চপটা জানেন তার জন্য রেখেও দিয়েছি। ধরুন দিদি ভাই, হাত বাড়ান। এই ভোর ভোর উঠে আসলে এটা একটা বেশ সুবিধে হয়, ট্রেনে প্রচুর খিদে পায় আর সেই জন্য যাই উঠুক তাই খেতে থাকি। আগে আগে এই ঝালমুড়িগুলো 5 টাকা করে দাম ছিল, দিনের সঙ্গে সঙ্গে সেই ঝালমুড়ির দামও বেড়ে গেছে আর তেমনি বাদাম কড়াইগুলোর দামও বেড়ে গেছে, সবই হয় 10-20 এরম হয়ে গেছে। ব্যাস 16 কলা পূর্ণ। ভেবেছিলাম চপ দিয়ে মুড়ি খাবো, দেখুন এরকম চপ দিয়ে মুড়ি হয়ে গেছে। বাবা মুড়ি কেমন খেতে? ভালো মুড়ি খাচ্ছে বাবা, জীবনে প্রথমবার মুড়ি খাচ্ছে। সত্যি সকাল থেকে বিস্ময়ের আর শেষ নেই। ওই বন্যা দুর্গত এলাকাগুলো দেখতে দেখতে এখন আবার রন ট্রেনে ঝালমুড়ি খাচ্ছে। সে মুড়ি একটা দাঁতে মোটে কাটে না, আজকে হঠাৎ তার কী খেয়াল হয়েছে কে জানে, হয়তো ঝালমুড়িটা খুব ভালো লেগেছে। আর দেখুন কীরকম মুঠো মুঠো নিয়ে খাচ্ছে। ওকে বললাম আমি একটু বুঝিয়ে একবার টেস্ট করে দেখ, সব কিছুই ওকে এরকমই বলি। এই দেখুন শালবনির জঙ্গল যাচ্ছে, এই জায়গাটাও বেশ। আর এবার একটুখানি বাড়ির দিকে চলে এসেছি। আর কত ধান জমি দেখুন, এই দিকটায় অত বন্যা হয় না, ওই ঘাটাল লাগোয়া এলাকাগুলোতে ওখানে বেশি বন্যাটা দেখা যায়। Oil train. It carries oil. And if it falls, it will explode. Boom, Yes. boom, boom, boom. It can explode. Yes. Salboni. বেশ অনেক দিন পর পর এরকম ট্রেনে করে যেতে আর ট্রেনের আওয়াজটা শুনতে দারুণ লাগে। আর এই দেখুন মাঠ ভর্তি, পুজো বলে কথা আর কাশ ফুটবে না, যতই বর্ষা বাদল যাই হোক পুরো মাঠ ভরে রয়েছে কাশ ফুলে। একদম এক একটা জায়গা যেন জঙ্গল হয়ে গেছে কাশ ফুলেতে। খুব ইচ্ছে ছিল এরকম কাশ ফুল যদি একটুখানি কাছাকাছি কোথাও পেতাম, বেশ কয়েকটা পটাপট ছবি তুলে নিতাম। ব্যাস এই কাঁসাই নদীটা পেরিয়ে গেলেই আর একটুখানি, তারপরেই বাড়ি। কত রাস্তায় নতুন নতুন কাজ হচ্ছে, তাও ভালো জানেন তো, নাহলে না যাতায়াতের খুব অসুবিধা হয়। আমাদের ওই যেটা স্টেশনের জায়গাটা একবার দেখিয়েছিলাম ওইখানটাতেই তো যখন গেট পড়ে যায় কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, দুদিক দিয়েই। একটা করে এরকম ফ্লাইওভার করে দিলে অথবা যদি কোনো ওভারব্রিজেরও ব্যবস্থা করা হয় তাহলে মানুষজনের যাতায়াতের খুব সুবিধা হয়। না তো কতক্ষণ ধরে, যদি কোনো সত্যি কারোর ব্যস্ততা বা আর্জেন্ট থাকে তখনও অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তাতে করে এরকম হয়ে গেলে অনেকটা সুবিধে হয়। যাক, এই দেখুন গড়বেতা স্টেশনে এবার পৌঁছে গিয়েছি। বাবা বেশ কয়েকবার ফোন করে নিয়ে জেনে নিয়েছিল কোথায় ট্রেন কোথায় ট্রেন, আর বাবাও চলে এসেছে। চলুন তাহলে আরেকবার যাই বাড়ি। সেদিন বলে বেরোলাম যে কি জানি দ্বীপের সময় হবে কি না, সত্যিই সময় করে উঠতে পারছিল না। ওই ভাইজ্যাক ট্রিপ ক্যান্সেল হতে তারপরে গিয়ে আবার এই মামার বাড়ি যাব বলে এখন আসছি, তো তাই আমার মামার বাড়ি তো তারকেশ্বর, তো ওইখানে যাব আবার এই বন্যা টন্যা এত কিছুর জন্য শেষমেশ প্ল্যান চেঞ্জ করে আজকে পুরো বাড়ি আসতে হয়েছে। না তো ঠিক করেছিলাম যে সকাল সকাল আমাদের ওখান থেকেই ওই হাওড়া থেকেই যদি আমরা মামার বাড়ি চলে যাই, সেটা কিন্তু আবার এতটা পথ নয়, ট্রেনে মাত্র 1.5 ঘন্টা মতো লাগে হাওড়া থেকে তারকেশ্বর, কিন্তু আবার বাড়ি আসতে হলো তাই জন্য আরও অনেকক্ষণ লাগলো। আর এইদিকে তো অত ট্রেনও নেই, লোকাল ট্রেন তো নেই। আমরা দুজন যাচ্ছি এখন টোটোতে, আর রন আসছে পেছনে বাবার সঙ্গে বাইকে। বহুযুগ পর যুগ লেজটা নেই, লেজ নর্মালি থাকে সবসময়, এখন বেরোতে চায় না মানে। জানলে একটু বেরোতে হবে। এই জায়গাটা হচ্ছে আমাদের ডাক বাংলো বলে। এখানে একটা ঠাকুর ওঠে
আগে আগে জানেন তো এখানে এত বাজার বসতো না, দিন যত যাচ্ছে তত বাজারটা যেন আমাদের বাড়ির দিকে আরও এগিয়ে যাচ্ছে, আর সমস্ত রাস্তাটাই যেন একদম ভর্তি হয়ে যাচ্ছে। আজ থেকে 20 বছর আগে এত তো দোকানদানিও ছিল না, না ছিল টোটো অটো। এখন টোটোগুলো হয়ে যেতে আবার স্টেশন যেতে খুব সুবিধা হয়। আগে আগে না হলে রিক্সা করে যেতে হতো। স্টেশন থেকে আমাদের বাড়িটা হাঁটার ডিস্টেন্স তো মোটেও নয়, কিন্তু ওই রিক্সা অথবা বাইকে করে চলে যেতে হতো। তাও রিক্সাতেও বেশ খানিকটা সময় লেগে যেত। তবে এখন টোটো হয়ে যেতে সেই অসুবিধাটা আর নেই। যাক, অবশেষে মায়ের জামাই এলো মায়ের বাড়িতে। মা বেশ একটা ধন্দে ছিল, কি জানি আর আসতে পারবে কি না, কারণ হাতে এত কম দিন সময় নিয়ে আসছে। তার মধ্যে তো আবার ট্রিপ ম্যানেজার, তিনি একটা কোনো না কোনো ট্রিপ প্ল্যান করাই থাকে তার। চলুন এবার ভেতরে যাই, আর ভেতরে গিয়ে আগে নিউজ দেখতে হবে। ওইদিকে মামার বাড়ির ওইদিকে বন্যার কি পরিস্থিতি একটু দেখি। যে তোমার আজকে রান্না করছো তো, গন্ধ পাচ্ছে, ওই জন্য এসে বসে আছে। কোথায় গেল ফুলটুসি? ফুলটুসি বসে আছে তোকে দেখবে বলে। দেখ ফুলটুসি, তোমরা খাবে বলে বসে আছো? ব্যাস, মায়ের জামাইকে এবার একটুখানি জামাই আদর, প্লেট ভর্তি করে মিষ্টি। যদিও আমরা এত খেতে খেতে আসছি, মোটামুটি কোনোটাই বাদ দিইনি। চপ, বাদাম, ঝালমুড়ি সব কিছুই খেয়ে নিয়েছি। আর এবার একটুখানি মিষ্টি। এবার আসলে ওদের থেকে এবারে আসার সময়তে ভেবেই এসেছিলাম, যতই যাই হয়ে যাক বাপু, মিষ্টি খাওয়াটা ছাড়বো না, মিষ্টিটা ওখানে খেয়ে আসতে হবে। আর তাই মোটামুটি শরীর ঠিক থাকলে কোথাও মিষ্টি আর কম্প্রোমাইজ করছি না। যাই হোক, এদিকে স্নান টান হয়ে গেছে। চলুন আবার একটুখানি মায়ের বাগানটায় নিয়ে যাই। যদিও মায়ের বাগান কিন্তু এখন আর অভয়ারণ্য নেই, কারণ ওই যে আগের বারে ঘাস মারা ওষুধ দিয়েছিল, এই দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তারপরে তো লোক লেগেছিল ওই বড় গাছের ডালগুলো কেটে ফেলার জন্য, সেগুলোও কাটা হয়ে গেছে। এবার শুধু টুকটাক কিছু ঘাস গাছ আছে, যেগুলো কদিন পরে মা আবার পরিষ্কার করে ফেলবে। বেশ, আজকে বেলাতেও অনেকগুলো ফুল পেলাম। কবে কাটলো? 3-4 দিন আগে। আতা গাছটাও যে কেটে দিল। আতা গাছটা কাঁঠাল গাছের ডাল পড়ে ভেঙে গেছে। যা যা যা, সব আতাগুলো নষ্ট হয়ে গেল। অনেকগুলো তো আতা ছিল। আর টবগুলো যে উল্টে গেছে মা। হ্যাঁ, তুমি যে কতগুলো টব কি এমনি উল্টে রেখেছো? না না, ও ওই ডাল পড়েই ওই রকম উল্টে গেছে। ডাল পড়ে উল্টে গেছে, আর বড্ড ভিজে কাদা ছিল, আর সময়ও হয়নি, ওই জন্যে পড়ে আছে। আমরা এবার এদিক ওদিক যাবো, তারপর আবার সব পরিষ্কার করবে। তারপর সব আবার পরিষ্কার করবো এসে শীতের আগে। ছেলেমেয়েরা বাবা মায়েদের থেকে অনেক দূরে থাকলে তখন এই বাগান আর বাড়িতে যদি কোনো কুকুর বেড়াল থাকে, সেইগুলো নিয়েই বাবা মায়েদের অনেকটা সময় কেটে যায়। আর আমার শ্বশুরমশাই তো সেজন্য খুব আফসোস করে যে কেন এরকম এক চিলতে হলেও বাবির একটুখানিও বাগান নেই। তাহলে মা, আমাদের বন্যা কবলিত তারকেশ্বরের যাত্রা, তবে ওই দিক থেকে খবর নিয়েছি জানেন তো আমরা, যে জল এখন অনেকটা নেমেছে, কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো একদমই ভালো মতো আর কি বন্যার অধ্যুষিত অঞ্চলে গেছে, সেগুলোতে তো তাহলে ভালোই জল আছে, কিন্তু ওই রাস্তাঘাটের থেকে জল নেমে গেছে বলছে, তাই তো? বেরোচ্ছি তো, আবার যদি ঠাকুর যদি না চায় তাহলে হবে না, তাহলে ফিরে আসতে হবে। তাহলে দেখা যাক কাল সকালে ওই স্পটে গিয়ে কি হয়, রাস্তা থেকেই আশা করি বুঝতে পারা যাবে। তো হোপ ফর দ্য বেস্ট, যে দর্শন করতে পারি আমরা, আর আপনাদেরকেও নিয়ে যাব, আপনাদেরও দর্শন হয়ে যাবে তাহলে। তো দেখা যাক, কালকে আপাতত বেরোই, সকাল সকাল বেরোনোর কথা আছে, দেখি কত সকাল উঠে যাওয়া যায়। চলুন তাহলে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।